স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি রাশেদ ইমাম এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। সারা দেশে প্রায় ৬,০০০ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধন ছাড়াই অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে। সময় বেঁধে দেওয়ার পরও এদের মধ্যে ২,৯১৬টি হাসপাতাল নবায়নের জন্য আবেদনই করেনি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে নিয়ম বহির্ভূত সব হাসপাতাল পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে। বিস্তারিত হাসান পারভেজের রিপোর্টে। ঢাকা রিজেন্ট হাসপাতালে করোনা চিকিৎসা নামে প্রতারণার ঘটনা উদ্ঘাটিত হওয়ার পর জানা গিয়েছিল অনুমোদন ছাড়াই চলছিল ওই হাসপাতাল। আর গত সোমবার ঢাকার আদাবরে মাইন্ড এইড হাসপাতালে একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করার পর জানা যায় ওই হাসপাতালও নিবন্ধন ছাড়া অবৈধভাবে চলছিল। দেশে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক নিবন্ধন ছাড়াই কার্যক্রম পরিচালনা নতুন নয়। বছরের পর বছর ধরে নিজেদের খেয়াল খুশি মতো প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। এই ধরনের প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা নিতে গিয়ে অনেকে ক্ষতির মুখে পড়েছেন। বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা আছে ১১,৯৪০টি। সেই তালিকা থেকে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছে ৬,০৭০টি। ত্রুটিপূর্ণ আবেদন সহ নানা কারণে বাকি ৫,৮৭০টির নিবন্ধন নবায়ন হয়নি। আর এদের মধ্যে ২,৯১৬টি হাসপাতাল নবায়নের জন্য আবেদনই করেনি। অনলাইনে আবেদন করেনি তাদের উদ্দেশ্য করেই আমরা এই মোবাইল কোড পরিচালনার জন্য নির্দেশ দিয়েছি। যেগুলো আদৌ করে নাই সেগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য, প্লাস এর সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য। হাসপাতালগুলোর শৃঙ্খলা ফিরিয়ে আনতে গত ২৬ জুলাই টাস্কফোর্স গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর ৮ আগস্ট টাস্কফোর্সের দ্বিতীয় সভায় জানানো হয় ২৩ আগস্টের মধ্যে বেসরকারি হাসপাতালে নিবন্ধন নবায়ন করতে হবে। এই সময়ের মধ্যে যারা নবায়নে ব্যর্থ হবে তাদের হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। এই সিদ্ধান্তের পর ২ মাসের বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু কারো কার্যক্রম বন্ধ করা হয়নি। যদি আমরা একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছিলাম, এই অল্প সময়ের ভিতরে আসলে এত একটা কঠিন কাজ সারা বাংলাদেশে করা আদৌ সম্ভব না। তারপর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। অবৈধভাবে তো কোনো চালানোর কোনো সুযোগ নেই। লাইসেন্সবিহীন কোনো ক্লিনিক চালাতে পারবে না। কোনো ক্লিনিক, হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার রেজিস্ট্রেশন ছাড়া চলাই উচিত না, বন্ধ করে। যদি রেজিস্ট্রেশন না করে থাকে, অ্যাপ্লাই ইভেন না করে থাকে, তো অল ফর্মালিটিস, কমপ্লিটিং অল দি ফর্মালিটিস, তাহলে সেগুলো বন্ধ করে দেওয়া উচিত। হাসপাতাল নিবন্ধন করা ও হাসপাতাল মনিটরিংয়ের জন্য প্রয়োজনীয় লোকবলের অভাব আছে বলে মনে করে স্বাস্থ্য অধিদপ্তর। এই শার্টের পরে আমরা আরো 15 দিন। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। একইভাবে চট্টগ্রামের অলিতে গলিতে গড়ে উঠেছে অনেক চিকিৎসা সেবা প্রতিষ্ঠান, যাদের অধিকাংশই লাইসেন্স না নিয়েই অবৈধভাবে চালিয়ে যাচ্ছে চিকিৎসা কার্যক্রম। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে লাইসেন্স না নিয়ে অবৈধভাবে চলছে ৪৭০টি ক্লিনিক ও ল্যাব। সিভিল সার্জন জানান, এসব অবৈধ প্রতিষ্ঠানের খোঁজে মাঠে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বেসরকারিভাবে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাব পরিচালনা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন কার্যালয় সহ আরও কয়েকটি সরকারি দপ্তর থেকে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। তবে এসব নিয়মনীতি উপেক্ষা করেই চট্টগ্রামে গড়ে উঠেছে অনেক চিকিৎসা সেবা প্রতিষ্ঠান, যাদের অধিকাংশই লাইসেন্স না নিয়েই কয়েক বছর ধরে অবৈধভাবে চালিয়ে যাচ্ছে চিকিৎসা কার্যক্রম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে বন্দরনগরীতে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে ৫৮০টি। এর মধ্যে লাইসেন্স রয়েছে মাত্র ১৫০টির। তবে সংশ্লিষ্টরা জানান, এসব প্রতিষ্ঠান খুঁজে বের করতে মাঠে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর। অনুমোদন থাকার পরেও তাদের কার্যক্রম যদি সন্তোষজনক না হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই কার্যক্রম আমরা শুরু করেছি এবং এটা ভবিষ্যতে চলমান থাকবে এবং আরও কঠোরভাবে এটা করা হবে। রেজিস্ট্রেশনের যে সমস্ত ক্রাইটেরিয়া আছে সেটি অবশ্যই ফুলফিল করতে হবে। আপনারা জানেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়ের ব্যাপার আছে, ফায়ার ফাইটিংয়ের ব্যাপার আছে। এই বিষয়গুলোকে আগে তেমনভাবে অ্যাড্রেস করা হতো না, এখন সেটি করা হবে। আর রোগীর সন্তুষ্টির ব্যাপারটিও দেখা হবে। অবৈধ চিকিৎসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করার আহ্বান জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এটা অথরিটি যারা আছে, মনিটরিং অথরিটি, তাদের এটা অব্যাহত
ভাবে এটা অভিযান চালানো দরকার, আইনের অ্যাকাউন্টেবিলিটি আনা দরকার। তাহলে আমাদের দেশের অবৈধ প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে না, ভুয়ো ডাক্তার থাকবে না, ভুয়ো চিকিৎসা পদ্ধতি থাকবে না। গেল কয়েকদিনে অভিযান চালিয়ে সিটি হেলথ ক্লিনিক সহ 2টি বেসরকারি হাসপাতাল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশে অনুমোদনহীন কোনো হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 100টি ভেন্টিলেটর হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, লাইসেন্সবিহীন হাসপাতাল বন্ধে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে দেশের প্রতিটি মানুষের জন্য করোনার ভ্যাকসিন নিশ্চিতের কথাও জানান তিনি। এছাড়া দেশে মৃত্যুর হার কম থাকলেও সংক্রমণ থেমে নেই বলে জানান মন্ত্রী। বলেন, বিদেশ ফেরত যাত্রীদের জন্য কোভিড-19 নেগেটিভ সনদ আবার বাধ্যতামূলক করা হয়েছে। সংক্রমণের হার কমে নাই, মাঝে মাঝে বেড়ে যাচ্ছে, সুস্থতার হার বেড়েছে। আমরা যদি সংক্রমণটা কমিয়ে রাখতে পারি তাহলে পরে মৃত্যুর হারটা আরও কমবে। বাংলাদেশে কোনো অনুমোদনবিহীন কোনো হাসপাতাল, কোনো ডায়াগনস্টিক সেন্টার, কোনো ক্লিনিক কাজ করতে পারবে না। নির্বাচনকে কেন্দ্র করে দেশে বাস পুড়িয়ে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করেছে বিএনপি। মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, অনেকেই বঙ্গবন্ধুকে না বুঝে তার প্রতি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা বা ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিযোগ তুলেছিলেন। কিন্তু বঙ্গবন্ধু সব সময় দেশের মানুষের উন্নয়ন চেয়েছিলেন মানুষের সুন্দর জীবন। এমনই বিভিন্ন কথায় নানা সময়ে বঙ্গবন্ধুর দেয়া ভাষণ এবং কর্মকাণ্ডের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তরা বিশ্বাসের রিপোর্ট। 9 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুকে নিয়ে জাতীয় সংসদে আলোচনার জন্য এক প্রস্তাব উত্থাপন করেন। এরপর বঙ্গবন্ধুকে নিয়ে জাতীয় সংসদে আলোচনা শুরু করেন সংসদ সদস্যরা। তারই ধারাবাহিকতায় 15 নভেম্বরের সংসদ অধিবেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধু দেশ চালনার সময়ে নানা ধরনের বাধা পেয়েছেন। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নটাই ছিল তার লক্ষ্য। অনেকেরই এ ব্যাপারে নানা ধরনের সমালোচনার কারণ তিনি যখন এই পদক্ষেপটা নেন তখন নানা ধরনের সমালোচনা শুরু হয়েছিল। তিনি একদলীয় শাসন ব্যবস্থা করেছেন, তিনি এটা করেছেন, ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছেন, নানা ধরনের কথা বলেছে। স্বাধীনতা বিরোধী চক্র এবং দেশীয় আন্তর্জাতিক চক্র যখন তার এই যাত্রাপথে প্রতিবন্ধকতা করতে সৃষ্টি করলো। কৃষক, শ্রমিক, মজুর সকলের জন্য বঙ্গবন্ধু কাজ করেছেন, নিয়েছেন বিভিন্ন ধরনের পরিকল্পনা, এমন কথা বলেন প্রধানমন্ত্রী। চিন্তা করছি, অর্থাৎ এমন একটা সিস্টেম তিনি করতে চেয়েছিলেন যা সরাসরি মানুষ তার সঙ্গে সম্পৃক্ত থাকবে এবং দেশের উন্নতি হবে, সেটাই তিনি করতে চেয়েছিলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের পথেই হাঁটছে বাংলাদেশ। করোনা ভাইরাস, ঘূর্ণিঝড়, বন্যা সহ নানা ধরনের সমস্যা শক্ত হাতে মোকাবেলা করছে বাংলাদেশ। রয়েছে রাজনৈতিক শত্রুতাও। অধিবেশন আপনি আহ্বান করেছেন, সেজন্য সোমবার জাতীয় সংসদে 1972 সালের 4 নভেম্বরে বঙ্গবন্ধুর দেয়া ভাষণ শোনানো হয়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় না এলে সমুদ্র সীমায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা হতো না। কোস্টগার্ডের কাছে জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, সমুদ্র সম্পদকে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোস্টগার্ডে যুক্ত হয়েছে আরও 9টি অত্যাধুনিক জাহাজ। একই সঙ্গে যাত্রা শুরু করল বাহিনীর নতুন এক ঘাঁটি। চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ড বাড়তে বিসিজি বেজ ভোলার কমিশনিং অনুষ্ঠানে এসব আধুনিক জলযানের যাত্রা শুরু হয়। আমরা যখন সরকার আসি এ ব্যাপারে অগ্রগতি লাভ করে এবং পরবর্তীতে আমরা আমাদের বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি। সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে এই সমুদ্র সীমা আমাদের যে অধিকার আছে এটা কোনোদিনই প্রতিষ্ঠিত হতো না। শুধু সমুদ্র সীমা না, আমাদের স্থল সীমানা চুক্তিও জাতির পিতা করে গিয়েছিলেন। যাক, আওয়ামী লীগ সরকার আসার পরে সেটাও আমরা সমাধান করি। যেমন আমাদের খুলনা শিপইয়ার্ড, ওয়ার্ল্ড ব্যাংকের নির্দেশ ছিল যে শিপইয়ার্ড লাভজনক হচ্ছে ওটা বন্ধ করে দিতে হবে,
কিন্তু আমি সরকারে আসি যখন 96 সালে, তখন সিদ্ধান্ত নিই যে আমরা বন্ধ করবো কেন। এই দুটি ফার্স্ট পেট্রোল বোর্ড, BCGS সোনাদিয়া এবং BCGS কুতুবদিয়া, এই আজকে এই বাহিনীতে যুক্ত হলো। অর্থাৎ আমরা নিজেরাও পারি, আমরাই তৈরি করতে পারি, সেটা আমরা প্রমাণ করলাম। মাওলানা জুনায়েদ বাবুনগরীকে আমির এবং নূর হোসাইন কাশিমিকে মহাসচিব করে 151 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার চট্টগ্রামের দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত কাউন্সিলে এই কমিটি গঠিত হয়। আগের আমির আহমদ শফির মৃত্যুতে নেতৃত্ব শূন্যতার পাশাপাশি বিশৃঙ্খলার সৃষ্টি হয় সংগঠনটিতে। এদিকে সংগঠনের কিছু নেতাকর্মী এই কমিটি গঠনের প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করেছেন। শামসুল আলম বাবুর ক্যামেরায় শেখ জায়েদের রিপোর্ট। সংগঠনের কাউন্সিল উপলক্ষে সকাল থেকে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় আসতে থাকেন কাউন্সিলররা। সকাল 10টার কিছু পর শুরু হয় কাউন্সিল। 4.5 ঘন্টা রুদ্ধতার আলোচনা ও মতামতের ভিত্তিতে সিনিয়র 12 জনকে কমিটি গঠনের দায়িত্ব দেন প্রতিনিধিরা। জুনায়েদ বাবুনগরীকে আমির করে 2:30টার দিকে ঘোষণা করা হয় কমিটি। আমিরের পদে প্রস্তাবনা হযরত আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী। মহাসচিব নূর হোসেন কাসেমি জমিয়তে উলামায়ে ইসলামেরও মহাসচিব। সংগঠনের স্বার্থে আগের পদ ছাড়বেন তিনি। নেতৃত্ব প্রাপ্তির পর সবার কাছে দোয়া চান বাবুনগরী। আমি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আদায় করার জন্য, আদায় করতে পারার জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার কমিটির হযরতে উলামায়ে কেরামের জন্য দোয়া করবেন। অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবের শুকরিয়া জ্ঞাপন করি এবং আমরা সত্যিকার যাতে জাতির সেবা করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। 64 জেলার 4 শতাধিক কাউন্সিলরের উপস্থিতিতে হেফাজতের দায়িত্ব নিল নতুন নেতৃত্ব। আল্লামা শফির মৃত্যুর পর সংগঠনের যে বিভেদ সৃষ্টি হয়েছে তা নিরসন করা এই নেতাদের জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন কর্মীরা। শেখ জায়েদ, নিউজ 24, হাটহাজারী, চট্টগ্রাম। চুয়াডাঙ্গার জীবননগরের উতলিতে দিনে দুপুরে অস্ত্রের মুখে সোনালী ব্যাংকের প্রায় 8.5 লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর 1টার পর হেলমেট পরিহিত 3 ব্যক্তি ব্যাংকে ঢুকে প্রথমে ব্যাংকের নিরাপত্তার রক্ষীকে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাংকের দরজা বন্ধ করে দেয়। পরে কর্মকর্তা কর্মচারীদেরও অস্ত্রের মুখে জিম্মি করে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় ব্যাংকের ক্যাশ কাউন্টারে থাকা প্রায় 8.5 লাখ টাকা ছিনতাই করে তারা। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। 2009 সালেও একই শাখায় ডাকাতির ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। সিসি ক্যামেরা ফুটেজ বা ব্যাংকের থেকে যে স্টাফ তারা যদি একটু সচেতন বা হতো তাহলে হয়তো স্পটেই এটাকে ধরা যেত। এখানে যারা এসেছিল তাদের সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। আশা করি আমরা অল্প কিছু সময়ের মধ্যে আপনাকে একটা ফিডব্যাক দিতে পারবো। ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোডে এক বাসা থেকে মানুষের 12টি মাথার খুলি ও 2 বস্তা হাড় উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় বাপ্পি নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত ফারুক হোসেন জানান, শনিবার মধ্যরাতে ওই বাসায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে এসব সংগ্রহ করা হয়েছে। উদ্দেশ্য ছিল এসব হাড় বিদেশে পাচার করা। 12টি মানুষের খুলি আছে আর 2 বস্তা পরিমাণ মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের হাড় আছে এবং যে কেমিক্যাল যেটা পাওয়া গেছে সেগুলি দিয়ে সে মৃতদেহকে খুব তাড়াতাড়ি ডিসকম্পোস্ট করতে পারে বা পচাতে পারে তার সুবিধার্থে। যাকে ধরছি ওর নাম হলো বাপ্পি। ও সবসময় এই ব্যবসায় করে। ওই এর আগে এই কঙ্কাল চুরি মামলাতে সে জেল খেটেছে আর এবার আমাদের কাছে ধরা পড়ছে, ও স্বীকার করেছে। সংসার সীমান্ত ছেড়ে ওপারে পাড়ি জমিয়েছেন 2 বাংলার জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। কলকাতার বেলভিউ হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের পর রোববার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সন্ধ্যায় কেওড়াতলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
বহু প্রতিভার অধিকারী সৌমিত্রের মৃত্যুতে দুই বাংলায় সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। কলকাতা থেকে ভাস্কর সর্দারের পাঠানো তথ্যচিত্রে মাসুদ রানা ডেস্ক রিপোর্ট। আমার সমসাময়িক বন্ধু বান্ধব যারা, তারাও তো সব এক এক করে চলে যাচ্ছে। গেল 6 অক্টোবর কোভিড আক্রান্ত হয়ে বেলভিউ হাসপাতালে ভর্তি হন সৌমিত্র। 3 দিনের মধ্যেই অবস্থার অবনতির কারণে তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সৌমিত্র হৃদযন্ত্র এবং কিডনি জটিলতার পাশাপাশি স্নায়বিক সমস্যায় ভুগছিলেন। দীর্ঘ লড়াইয়ের পর 86 বছর বয়সে রোববার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল থেকে কিংবদন্তি এই অভিনেতার মরদেহ প্রথমে নিজ বাড়িতে এবং পরে টেকনিশিয়ান স্টুডিও হয়ে রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য। হয়তো উনি শেষ পর্যন্ত হেরে গেলেন, কিন্তু উনি আমাদের মধ্যে চিরকাল থেকে যাবেন। ওনার সোল, ওনার আত্মা, ওনার প্রাণ আমাদের মধ্যে থাকবে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর ছুটে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গভীর শোকের পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা জানান। বলেন, এই মহাতারকার মৃত্যুতে বিশ্ব ও বাংলা সিনেমা আজ অনাথ হয়ে পড়ল। চলচ্চিত্র মহানায়ক শুধু নয়, চলচ্চিত্র জগতের এক স্মরণীয় মহান প্রতিভাবান। মানবিক আন্দোলনেও সৌমিত্রদা সব জায়গাতে ছুটে গিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করে বলেছেন, তার মৃত্যুতে বাংলার অনেক ক্ষতি হয়েছে। শোক জানিয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সন্ধ্যায় কেওড়াতলা শ্মশানে হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষকৃত্য। গান ছিলটে শেষ বিদায় জানানো হয় এই কিংবদন্তি অভিনেতাকে। মাসুদ রানা, নিউজ 24। বাংলার অপু মানি সৌমিত্র। সত্যজিৎ রায়ের অসামান্য সৃষ্টি গোয়েন্দা চরিত্র ফেলুদাও জনপ্রিয়তা পেয়েছে তারই হাত ধরে। তিনি এমনই এক শিল্পী যার মূল্যায়ন নিয়ে কোনো পণ্ডিতি তর্ক তোলার অবকাশ রাখে না। বলা হতো, সময়ের ধুলা তার অভিনয় সৌকর্য এবং আভিজাত্যের সৌন্দর্য স্পর্শ করতে পারেনি। সৌমিত্রের বর্ণিল এবং কর্মময় জীবনের বিস্তারিত নিয়ে চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় 50-এর দশকে উত্তম কুমারকে ছাড়িয়ে কেউ বেরিয়ে আসবে তা ভাবাই যাচ্ছিল না। সৌমিত্র সেই উজ্জ্বল ছটা ভেদ করে বেরিয়ে এলেন 1959 সালের সত্যজিৎ রায়ের পরিচালনায় অপু সংসার ছবি দিয়ে। তোমার নিশ্চয়ই আফসোস হয়, তুমি আমাকে বলো না। এরপর বাকিটা ইতিহাস, আর পেছন ফিরে তাকাতে হয়নি। সত্যজিৎ রায়ের 34টি সিনেমার ভেতর 14টিতে অভিনয় করেছেন তিনি। ক্ষুদিত পাষাণ, দেবী, ঝিন্দের বন্দী, চারুলতা, হীরক রাজার দেশে, কিনু, গোয়ালার গলি, ফেলুদার মতো একের পর এক অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে দর্শকদের অন্তরে প্রবেশ করেন। কবিতা চর্চা, রবীন্দ্র পাঠ, সম্পাদনা, নাট্য সংগঠন, তার বিপুল বৈচিত্র্যের এক একটি দিক সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তিনি কবি এবং অনুবাদকও। সবকিছু নিয়েই অনন্য এই অভিনেতা 1935-এর 19 জানুয়ারি নদিয়ায় জন্ম। বাড়িতে নাট্যচর্চার পরিবেশ থাকায় ছোট বয়স থেকেই নাটকে অভিনয় করতে শুরু করেন। কলকাতা সিটি কলেজ এবং বাংলা সাহিত্যে পড়াশোনা শেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আমি প্রেমে পড়েছি, বারবার আমি তার প্রেমে পড়েছি। বর্ণিল কর্মজীবনে পেয়েছেন অসংখ্য পুরস্কার। 2004 সালে পদ্মভূষণে সম্মানিত করা হয় তাকে। এছাড়াও তার ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কার, দাদা সাহেব ফালকে পুরস্কার, আরো বহু সম্মাননা। বাপ হওয়ার যোগ্যতাটা অর্জন করো, তারপর বাপের দায়িত্ব পালন করতে এসো। অভিনয়কে জীবনের সত্তা ভাবতেন সৌমিত্র। সে কারণে 86 বছর পৌরতে একই প্রাণ শক্তি নিয়ে কাজ করেছেন। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় তার বায়োপিক অভিযান
সিনেমায় অভিনয় করার সময় জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর আর তার অভিনয়ে ফেরা হলো না জগৎ সংসারে, নেমে এলো শেষ যবনিকা। থেমে যায় খেলা, তবু মনে রেখো চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আর আখি প্রাণ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল উদ্দিন। তারা বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল তাদের, সেজন্য তাদের কোভিড-19 পরীক্ষা করতে ICDDRBতে নমুনা দেওয়া হয়। রাতে পরীক্ষার ফলে দুজনেরই পজিটিভ আসে। রিকনফার্ম হওয়ার জন্য পুলিশ হাসপাতালে দুজনের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কোভিড নেগেটিভ এসেছে। দেশে করোনায় আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 6194। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 14,060টি। এর মধ্যে নতুন শনাক্ত 1837। এ পর্যন্ত মোট শনাক্ত 4,32,333। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,693 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,49,542 জন। $223 কোটি টাকার মধ্যে 219 কোটি টাকা পাচারের অভিযোগে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। রোববার দুদকের উপপরিচালক জাহাঙ্গীর হোসেন সম্রাটের চার্জশিটের অনুমোদন দেন। ক্যাসিনো কাণ্ডে জড়িত থাকার অভিযোগে সম্রাটের বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন। বেরিয়ে আসে সম্রাট সিঙ্গাপুরের 2টি ক্যাসিনোতে 219 কোটি টাকা পাচার করেছেন। এছাড়া মালয়েশিয়ার একটি ক্যাসিনোতে 2014 সালের এপ্রিলে 48 লাখ টাকা লেনদেন করেন। যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে সৎ, ত্যাগী ও যোগ্য নেতারাই প্রাধান্য পেয়েছেন। দুর্নীতিপরায়ণ, বহিরাগত কিংবা টেন্ডারবাজদের দলে কোনো ঠাঁই নেই বলে জানিয়েছেন যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। রোববার বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি সহ 75-এর 15 অগস্টে নিহত সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তারা এই মন্তব্য করেন। এর আগে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় যুবলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি। আরও জানাচ্ছেন সজল দাস। সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান যুবলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতাকর্মীরা। এ সময় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সহ পূর্ণাঙ্গ কমিটির নেতারা উপস্থিত ছিলেন। পরে বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি সহ 75-এর 15 আগস্টে নিহত সব শহীদের প্রতি শ্রদ্ধা জানান যুবলীগ নেতাকর্মীরা। এ সময় বঙ্গবন্ধুর আদর্শে সংগঠনকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন যুবলীগ চেয়ারম্যান। সামনের সকল চ্যালেঞ্জ বা সকল নেতিবাচক উপকরণ অতিক্রম করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং দেশের যে উন্নয়ন সাধন হতে যাচ্ছে এই দশকে, তো সেইগুলো গতিশীল করার জন্য এই যুবলীগ 100% প্রস্তুত। কমিটিতে দুর্নীতিপরায়ণ, বহিরাগত ও টেন্ডারবাজদের কোনো ঠাঁই নেই বলে জানান যুবলীগ সাধারণ সম্পাদক। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে মেসেজ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, সেই মেসেজের আলোকে আমরা সর্বপ্রকার দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত এবং সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর আদর্শ যারা বুকে ধারণ করে তাদেরকে আমরা কমিটিতে অন্তর্ভুক্ত করতে পেরেছি। শনিবার যুবলীগের 201 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সজল দাস, নিউজ 24, ঢাকা। আজ 15 নভেম্বর 2007 সালের আজকের দিনে ঘূর্ণিঝড় সিডার আঘাত হানে দেশের দক্ষিণাঞ্চলে। উপকূলের বেশ কয়েকটি জেলাকে লণ্ডভণ্ড করে দেওয়ার পাশাপাশি কেড়ে নেয় হাজারো মানুষের প্রাণ। সিডরের 13 বছর পরও এখনও ক্ষত সারেনি। তাই ঝড়, জলোচ্ছ্বাস ও সতর্ক সংকেত আসলেই নতুন আতঙ্ক তাড়া করে উপকূলবাসীকে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
15 নভেম্বর 2007 সকাল থেকে শুরু হয় ঝোড়ো হাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টি। দিনভর বৈরী আবহাওয়ার পর রাত 8:30টার দিকে আঘাত হানে সুপার সাইক্লোন সিডর। স্মরণকালের ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে একক জেলা হিসেবে সবচেয়ে বেশি ক্ষতি হয় বাগেরহাটের। সুন্দরবন ঘেঁষা শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নে মারা যান প্রায় 1200 মানুষ। দুঃসহ স্মৃতির 13 বছর পেরিয়েছে। ক্ষতিগ্রস্তরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। সরকারি বেসরকারি সহায়তায় অনেকের মাথা গোঁজার ঠাঁই হয়েছে। তবে এখনও গাবতলা থেকে সাউথখালী পর্যন্ত ঝুঁকিপূর্ণ 2 কিলোমিটার অংশে বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় হতাশ উপকূলবাসী। সিডরের এই 11 বছর পূর্ণ শেষেও আমরা এখন পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগতে আছি। একটা আশ্রয় কেন্দ্র একান্ত দরকার। বেড়িবাঁধের যে দিচ্ছে তাতে উপকার হবে না কোনো মানুষের। এটা আগে নদী শাসন করিয়া বেড়িবাঁধটা দিলে আমাদের উপকৃত হইতো। একই অভিযোগ বরগুনাবাসীরও। কোটি টাকা ব্যয়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত করা হলেও সুফল মেলেনি, বরং প্রতি বছরই কয়েক দফায় বাঁধ ভেঙে প্লাবিত হয় লোকালয়। আমরা 4 জন মানুষ, একটা ঘর দেওয়া মৃত্যু, এক ঘরের ফ্যামিলি 5 জন, আমরা 5 জন, আমি একা বাঁচি আছি। বেড়িবাঁধগুনা ছিঁড়ে হইতে ফি বছর এইরকম কিছু মেরামত করা হয় সামান্য, আসলে সরকারের টাকা যায়, আমাকে কোনো ফল না। যদিও পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন বলছে স্থায়ী বাঁধ ও পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব জায়গায় ক্ষতিগ্রস্ত হয় আট্টাপল্লারে ম্যাক্সিমাম বরগুনা জেলার অধিকাংশ কভার করে যাবে। এ সকল বেড়িবাঁধ স্থায়ীভাবে কংক্রিটের মাধ্যমে নির্মাণ করা গেলে পরবর্তীতে যে কোনো দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারবো। সরকারি হিসেব অনুযায়ী সিডরে বরগুনায় 1345 জনের লাশ উদ্ধার করা হয়। তবে বেসরকারি হিসেবে নিহতের সংখ্যা প্রায় 2000। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করের আওতা বাড়ানোর ক্ষেত্রে প্রধান অন্তরায় করদাতাদের ভয়। অটোমেশনের মাধ্যমেই ভয় দূর করা সম্ভব বলে মন্তব্য এনবিআর চেয়ারম্যানের। রোববার সকালে রাজধানীর পল্টনে কর অঞ্চল 6-এর ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য অনলাইন রিটার্ন জমা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এনবিআর চেয়ারম্যান আশা করেন আগামী বছর নাগাদ সব কর অঞ্চলে এই সুবিধা নিশ্চিত করা যাবে। বলেন, অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশে এখনও ট্যাক্স জিডিপি রেশিও কম। চীনের উদ্যোগী বাণিজ্য অভ্যুত্থান ঘটল এশিয়ায়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 15টি দেশ নিয়ে রোববার গঠিত হল বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য জোট RCEP। বৈশ্বিক অর্থনীতিতে এর বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত আসমাতুলির ডেস্ক রিপোর্টে। রোববার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আসিয়ান শীর্ষ সম্মেলনের শেষ দিনে রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ RCEP নামে নতুন বাণিজ্য জোট গঠনের চুক্তি স্বাক্ষরিত হয়। চীনের নেতৃত্বেই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 15টি দেশ নিয়ে তৈরি হয় বিশাল এই বাণিজ্য জোটটি। দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের 10টি দেশের সঙ্গে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থাকছে এই জোটে। ওবামার শাসনামলে 12 দেশের ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ চুক্তিতে অন্তর্ভুক্ত হয় যুক্তরাষ্ট্র। তবে পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন। বিশেষজ্ঞরা বলছেন, এই বাণিজ্য চুক্তির ভৌগোলিক ও অর্থনৈতিক পরিসর বেশ প্রশস্ত, কারণ বিশ্বের 1/3 জনসংখ্যা ও 29% জিডিপি এর অন্তর্ভুক্ত। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা বা ইউরোপীয় ইউনিয়নের চেয়েও এটি বড়। তবে RCEP জোটকে বিশ্ব বাণিজ্যে চীনের কূপ বলেও আখ্যা দিচ্ছেন অনেকে। আসমাতুলি, নিউজ 24। ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ডিভিশনাল অফিস ইনচার্জ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তোপখানা রোডে কোম্পানির নিজস্ব ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানের চিফ কনসালটেন্ট মোহাম্মদ আলী হোসেন সহ সারা দেশ থেকে আগত ডিভিশনাল ইনচার্জ এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট ইনচার্জরা উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের বিক্ষোভে উত্তপ্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রাজপথ। নির্বাচনে জালিয়াতির প্রশ্নে ট্রাম্পের অভিযোগের পক্ষে অবস্থান নিয়ে শনিবার কয়েক হাজার সমর্থক
বিক্ষোভের নামে, কিন্তু ট্রাম্প শিবিরের অভিযোগ অনুযায়ী কয়েকটি অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনার পরেও কোনো প্রকার কারচুপির প্রমাণ পায়নি বলে দাবি নির্বাচন মণ্ডলীর। অন্যদিকে আন্দোলনকারীদের সমর্থন দিয়ে টুইট বার্তা দেওয়ার পর শনিবার ট্রাম্পকে গলফ ক্লাবে খেলতে দেখা গেছে। জো বাইডেনের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন, ইরান সহ বেশ কিছু দেশের সম্পর্ক স্বাভাবিক হবার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বাইডেনের সঙ্গে কিমের সম্পর্ক যে মধুর হবে না তা আগেই কিছুটা আঁচ করা গেছে। নির্বাচনী প্রচারণায় বাইডেন বলেছিলেন উত্তর কোরিয়া গণতন্ত্র মানে না। ওবামা আমলে উত্তর কোরিয়ার উপর বারংবার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে চীন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরিতা অবসানের চেষ্টা যে বাইডেন করবেন তা নির্বাচনী প্রচারণায় স্পষ্ট করেছিলেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প বা বাইডেন যেই থাকুক, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে আমূল কোনো পরিবর্তন আনবেন না কেউই। এবারে খেলার খবর। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালে উড়িয়ে দিয়ে দীর্ঘ মাস পর মাঠে ফেরাটাকে স্মরণীয় করেছে বাংলাদেশের ফুটবলাররা। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচ জেতারও প্রত্যয় ব্যক্ত করেছিলেন জাতীয় দলের কোচ জেমি রে, কিন্তু ম্যাচের আগেই বড়সড় এক দুঃসংবাদ পেল বাংলাদেশের ফুটবল। করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের কোচ জেমি রে। প্রথম ম্যাচের পর শনিবার জাতীয় দলের সবার কোভিড পরীক্ষা করানো হয়েছিল, যার ফল এসেছে শনিবার রাতে। জেমি রে ছাড়া দলের বাকি সবার ফলাফল নেগেটিভ আসে। ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে আজ আবারও জেমিরের নমুনা পরীক্ষার জন্য দেয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। করোনায় আক্রান্ত হওয়ায় আপাতত আইসোলেশনে রয়েছেন জেমি। পরবর্তী পরীক্ষার ফল পজিটিভ আসলে মঙ্গলবারের ম্যাচে বাংলাদেশ দলের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিন্স। এই ছিল নিউজ 24 সংবাদের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।